ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য বিষয় করভাস, এই বিষয় নিয়ে আজকে আমি একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা নবম শ্রেণীতে পড়ছো এবং যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের বিষয়টা আমরা শুরু করি। দেখো, আমি এই যে করভাসটা পড়াবো তোমাদের কয়েকটা পয়েন্টের মাধ্যমে ভাগ করে পড়াবো। সর্বপ্রথম আমাদের এই করভাস এর একটা সমার্থক শব্দ কিন্তু আমরা কিন্তু এখানে খুঁজে পাই। সেই সমার্থক শব্দটার নাম হচ্ছে বায়োস। কি বললাম? বায়োস। প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ। তাহলে আমরা সংস্কৃত শব্দটা কিন্তু পেয়ে গেলাম বায়োস। এবার এই যে করভাস, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। করভাস এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। আর এই ল্যাটিন শব্দ করভাস এই নামটা রাখা হয়েছিল একটা পাখির। সেই পাখিটা হচ্ছে কাক। এটা প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে। তো আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে বিষয়গুলোকে একটু মনে রাখার চেষ্টা করবো, তাহলে আমার মনে হয় যে খুব সুবিধা হয় ছাত্রছাত্রীদের। যদি পয়েন্ট করে করে তোমরা টপিক ওয়াইজ যদি ভাগ করে নিতে পারো সিলেবাসটাকে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এবং যে প্রশ্নে আসুক না কেন তোমরা খুব সহজেই সেটার উত্তর দিতে পারবে। তো চলো আমরা প্রথমে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে শঙ্কুর পাখি সম্পর্কে ধারণা কি ছিল। দেখো, শঙ্কু যখন ছোট ছিল তখন তার মনে একটা ধারণা ছিল যে পাখিরা হয়তো আমাদের মনের কথা বুঝতে পারে না বা পাখিরা কথা বলতে পারে না, এইরকম একটা তার কিন্তু ধারণা ছিল। কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। তাদের বাড়িতে একটা পোষা ময়না পাখি ছিল। কি পাখি বললাম? ময়না পাখি। এই ময়না পাখিটা একবার কি করেছিল? ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করে উঠেছিল। আর সেই চিৎকারের তখন কিন্তু কেউ কিন্তু কর্ণপাত করেনি, কিন্তু পরের দিন যখন খবরের কাগজে তোমার খবরটা বেরিয়েছে তখন কিন্তু শঙ্কুর পাখি সম্পর্কে ধারণাটা পুরোপুরি পাল্টে গেছিল। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে শঙ্কুর পাখি সম্পর্কে ধারণাটা প্রথম দিকে উদাসীন ছিল, কিন্তু পরবর্তীতে তার কিন্তু এখানেই কিন্তু মাইন্ডটা চেঞ্জ হয়েছে। তারপরে কি হচ্ছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন পাখির বৈশিষ্ট্য। আমরা বিভিন্ন পাখির পরিচয় কিন্তু এই করভাস এখানে কিন্তু আমরা পাই। তো প্রথমেই যে পাখির পরিচয় পাবো সেটা হচ্ছে বাবুই। দেখো, বাবুই পাখির একটা সহজাত বৈশিষ্ট্য আছে বা ক্ষমতা আছে। সেটা কি? সেটা হচ্ছে বাসা বানানো। আচ্ছা, বাবুই পাখির বাসা কে কে দেখেছো? প্রত্যেকে দেখেছো। দেখেছো কত সুন্দর ভাবে সে বাসাটা বানায়, যেন মনে হবে যে দক্ষ ইঞ্জিনিয়ার শুদ্ধ ফেল ওর কাছে, তাই না? তো এখানে এই বাবুই পাখির একটা বাসা বানানোর ক্ষমতা আছে। সেটা বাবুই পাখি খুব যতটা যত্ন সহকারে বানায়, সেটা যদি কোনো মানুষকে বানাতে দেওয়া হয় দেখবে সে পারবে না। আর যদিও বা পারে তাহলে সেটা অনেক সময়ের ব্যাপার। তাহলে আমরা প্রথমে বাবুই পাখি পেলাম। তারপরে চলে আসো ম্যালিফাউল। এই ম্যালিফাউল এই পাখিটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা পাখি, অস্ট্রেলিয়া। তাহলে ম্যালিফাউল পাখি কোন দেশে দেখা যায়? অস্ট্রেলিয়া। এই পাখিটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? সে নুড়ি বালি কাদা এইসব দিয়ে সে তার বাসা বানায় এবং বাসার ভেতরের টেম্পারেচার সব সময় কত রাখে জানো? 78 ডিগ্রি ফারেনহাইট। তার মানে শীত প্রধান দেশ তো। আমরা জানি যে ডিম ফুটে বাচ্চা হতে গেলে ডিমে উত্তাপ দিতে হয়, নাহলে ডিম ফুটে বাচ্চা হয় না। তাহলে শীত প্রধান দেশে কি করে বাচ্চা হবে? এখানেই তো প্রশ্নটা। তো সেই জন্য ম্যালিফাউল পাখির একটা আশ্চর্য ক্ষমতা আছে যে সে সব সময় তার বাসার ভেতরের যে টেম্পারেচার তাপমাত্রা সেটা সব সময় একই থাকে। আচ্ছা, এবার চলে আসো গ্রিব পাখি। এই পাখির আর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কেমন? ধরে নাও আমি নিজের মাংস ছিঁড়ছি নিজেই খাচ্ছি, ব্যাপারটা কেমন লাগছে? অদ্ভুত মনে হচ্ছে না? ঠিক সেই রকমই এই গ্রিব পাখিরও বৈশিষ্ট্যটা হচ্ছে সেটাই। সে নিজের পালক ছিঁড়ে সে নিজে খায় এবং তার বাচ্চাদেরকে খাওয়ায়। আবার এই পাখি যখন শত্রুর আগমন বুঝতে পারে তখন সে কি করে? সে স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে ফেলে এবং গলা অবধি ভাসমান অবস্থায় থাকতে পারে। এটাই হচ্ছে এই পাখির বৈশিষ্ট্য। আমরা আরো পাখি পাবো যাযাবর পাখি। এই যে যাযাবর পাখি, তার মানে এর পাখির কি রয়েছে বলতো?
দিক নির্ণয় করার ক্ষমতা রয়েছে। কি বললাম? দিক নির্ণয় করার ক্ষমতা কিন্তু এই যাযাবর পাখির রয়েছে। ঈগল, বাজ এগুলো হচ্ছে শিকারী পাখি। তারপরে আমরা শকুন যেটা পাবো, তার আবার ঘ্রাণ শক্তি রয়েছে। তার মানে এখানে আমরা দেখলাম বিভিন্ন পাখিদের একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে। এবার শঙ্কুর বনে কিন্তু ধারণা পাল্টে যায় যে সে পাখিদের জন্য একটা যন্ত্র আবিষ্কার করবে, পাখিদেরকে পড়ানোর জন্য। সেই যন্ত্রটার নাম হচ্ছে অর্নিথন যন্ত্র। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে অর্নিথন যন্ত্র আবিষ্কার। দেখো, এই যন্ত্রটা বানানো শুরু করেছিল 20 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, আর এটা বানানো শেষ হয়েছিল 27 সেপ্টেম্বর। তাহলে বুঝতেই পারছো, 20 সেপ্টেম্বর বানানো শুরু হয়েছে এবং 27 সেপ্টেম্বর তার এই যন্ত্রটা বানানো কমপ্লিট। তো প্রথমে বলি অর্নিথন যন্ত্রটা প্রথমে দেখতে কেমন। অর্নিথন যন্ত্রটা হচ্ছে প্রথমে একটা খাঁচা, যেরকম খাঁচার মধ্যে পাখি থাকে এইরকম একটা খাঁচা, আর এই খাঁচার সঙ্গে যুক্ত একটা বৈদ্যুতিক তার। বোঝা গেল? তাহলে এই রকম সে একটা যন্ত্র আবিষ্কার করে। তাহলে আমরা অর্নিথন যন্ত্রটা আবিষ্কার করা দেখে নিলাম। এবার যন্ত্র আবিষ্কার করলাম, এবার আমার কি প্রয়োজন? ছাত্র প্রয়োজন। পড়াবো বলছি অর্নিথন যন্ত্র। আর এখানে আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে শঙ্কুর 8মতম আবিষ্কার। 8মতম আবিষ্কার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর শঙ্কুর প্রথম আবিষ্কার হচ্ছে মিরাকিউরাল, অর্থাৎ সর্বরোগ নাশক যে বড়ি স্বর্ণপর্ণী গল্পে যেটা আছে, সেইটা কিন্তু আমাদের প্রথম আবিষ্কার। তাহলে 8ম আবিষ্কার হচ্ছে অর্নিথন যন্ত্র। এবার যন্ত্র আবিষ্কার করলাম, তাহলে আমাদেরকে কি করতে হবে? এবার ছাত্র খুঁজতে হবে, কার জন্য পারফেক্ট হবে। তো সে কি করছে দেখো, 4 নম্বর পয়েন্টে কি বলছে? বিভিন্ন পাখি পর্যবেক্ষণ। এবার সে কি করেছে? সে প্রতিদিন তার যে বারান্দা থাকে সেই বারান্দাতে কি করছে? মুখরোচক কিছু খাবার ছিটিয়ে দিচ্ছে, সে চাল বা যাই হোক কিছু, যাতে পাখিরা আসে। এবং শঙ্কু কিন্তু কি করবে? সে দূর থেকে পাখিদেরকে ফলো করবে, পর্যবেক্ষণ করবে যে কোন পাখিটা সবার থেকে আলাদা। এখানে আমরা দেখতে পাই যে শঙ্কর বারান্দায় বিভিন্ন পাখি, বিভিন্ন জাতের পাখি আসতে থাকে। তার মধ্যে একটা অন্যতম পাখি ছিল, সেই পাখিটা হচ্ছে কাক। কেন একে অন্যতম বললাম? তার কারণ হচ্ছে এই কাকটা সবার থেকে আলাদা। সে কি করছে? সেই কাকটা সে একটা পেন্সিল মুখে নিয়ে ঘষাঘষি করছে। আবার দেখা যাচ্ছে সে একটা ডেসলা থেকে কাঠি বের করে ঘষছে। তার মানে কি সবার থেকে আলাদা চিন্তা ভাবনা। আর শঙ্কু কিন্তু ওই পাখিটাকে চিনতে পারতো, তার মূল কারণ হচ্ছে এই যে কাকটা ছিল তার ডান চোখের নিচে, তার যে ডান চোখ ছিল সেই ডান চোখের নিচে একটা ফুটকি ছিল। আর এই কারণে কিন্তু শঙ্কু পাখিটাকে খুব সহজেই চিনতে পারতো। এইভাবে একদিন দুদিন ফলো করে, এইভাবেই কিন্তু শঙ্কু সিদ্ধান্ত নেয় মানে এই পাখিটাই হবে তার পরবর্তী পরীক্ষার একটা মাধ্যম। তো আমরা এখানে দেখতে পেলাম। আবার এই সময় দেখতে পাই যে কাকটা নিজে থেকে সেই অনিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে কাকটারও শেখার ইচ্ছা আছে। তো এই রকম ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখলাম। তো আমরা এবার পড়াশোনা শুরু করতে হবে, তাই তার পড়াশোনা শুরু হবে সহজ বাংলা দিয়ে। তারপরে আস্তে আস্তে বাংলা, বাংলার পরে ইংরেজি যাবে, আমরা সেটা পরে দেখব। তো ইতিমধ্যেই চিলি, এই যে চিলির যে সান্তিয়াগো শহর রয়েছে, নভেম্বর মাসে নাকি একটা সম্মেলন রয়েছে। আর এই বিষয়ে সে রিউফাস গ্রেনফেলকে জানাবে। সেটা হচ্ছে রিউফাস গ্রেনফেলকে, সেটা হচ্ছে এ হচ্ছে শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধু, পক্ষী বিজ্ঞানী বন্ধু। এবং সে তখনই কিন্তু করভাসের কথা সে তার বন্ধুকে চিঠির মাধ্যমে জানায় যে আমার ছাত্রের নাম করভাস, ল্যাটিন শব্দ করভাস, আমার ছাত্রটাকে আমি ওই নামই ডাকি। কি নামে ডাকি? করভাস নামে। দিয়ে এই বলে সে তার বন্ধুর কাছে চিঠিটা লেখে। এবার আমরা দেখবো করভাসের ট্রেনিং টাইম, অর্থাৎ করভাসকে শঙ্কু কখন পড়াতো। যেমন তোমাদেরও তো একটা নির্দিষ্ট টাইম আছে, সকালে 6টা থেকে 8টা বা বিকেলে 5টা থেকে 7টা পর্যন্ত এই যে পড়াশোনা করছো, তোমার একটা নির্দিষ্ট টাইম আছে। তো ওকেও তো পড়াতে হবে। তো ওর টাইমটা কতটা ছিল দেখো, সকাল 8টা থেকে 9টা, এই টাইমে সে পড়তো।
8টা থেকে 9টা এটা ছিল তার ট্রেনিং টাইম। আর এই টাইমের মধ্যেই তার কিন্তু পড়াশোনা চলতো। বাদ বাকি সময় সে কি করতো, আকাশে উড়ে বেড়াতো, আবার সন্ধ্যা হলে সে আবার খাঁচায় এসে ঢুকে পড়তো। তাহলে বাধ্য ছাত্রের মতো এই কাকটা কিন্তু তার সঙ্গে ব্যবহার করতো। তো এখানে শঙ্কুর ভালোই লাগতো। এবার আমরা দেখবো যে করভাস যে এই যে পড়াশোনা হচ্ছে, তো করভাস কতটা শিখলো, তো একটু দেখিনি করভাস কতটা শিখেছে। দেখো, করভাসকে একদিন তার ইংরেজিতে নাম লিখতে বলা হলো। করভাস কিন্তু সে নিজে নিজে তার ইংরেজিতে নাম লিখছে, CORVUS। সে কিন্তু তার নাম বানান করে লিখেছিল। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে কি বার, সে লিখেছিল ফ্রাইডে। তার মানে সে মোটামুটি ভালোই পড়াশোনা শিখে ফেলেছে। তার মানে সে এখন যথেষ্ট শিক্ষিত, এরকম একটা ব্যাপার রয়েছে। তো রিউফাস গ্রেনফেল তাকে চিঠির উত্তর দিয়েছে। তার মানে শঙ্কু কিন্তু চিঠি লিখেছিল রিউফাস গ্রেনফেলকে, তার বন্ধু এবার চিঠির উত্তর দিয়েছে, তখন তাকে চিলিতে ডেকে নেবে। আর এবার আমরা দেখব চিলির উদ্দেশ্যে যে যাত্রা, চিলির উদ্দেশ্যে যাত্রা হবে। তো এই তার আগে আরেকটা কথা বলি, এই করভাসের আরো একটা, এই করভাসের আমরা আরো একটা পরিচয় পাই, মানে শিক্ষার পরিচয় পাই। একবার একটা শিমুল গাছে বাজ পড়েছিল, একটা কাক মারা গেছিল, সেখানে শত কাক এসে কা কা করছে, কিন্তু করভাস কি করেছিল, সেখানে সে আপন মনে প্রাইম নাম্বার লিখে চলেছিল। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, বোঝা গেল। অবশেষে তারা চিলির উদ্দেশ্যে যাত্রা করে, চিলিতে পৌঁছে যায়। চিলিতে পৌঁছে যাওয়ার পরে তারা একটা হোটেলে ওঠে। হোটেলের 71 নাম্বার রুমে শঙ্কু উঠে, আর 107 নাম্বার যে রুম, এখানে তার বন্ধু রিউফাস গ্রেনফেল এখানে কিন্তু ওঠে। ওর মূল উদ্দেশ্য ছিল, শঙ্কুর মূল উদ্দেশ্য ছিল যে সেখানে যাবে, সে সেখানে করভাসের যে শিক্ষার ব্যাপারটা সবার সামনে তুলে ধরবে, এটা মূল উদ্দেশ্য। তো অবশেষে শঙ্কু সেখানে যায়, সেখানে গিয়ে তার করভাসের পরিচয়ের, শিক্ষার পরিচয় দেয়, সবাই মুগ্ধ হয়। করভাসের ছবি খবরের কাগজে বেরোয়, একটাতে দেখা যায় যে মুখে পেন্সিল নিয়ে আছে, আর বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে কিন্তু করভাসের ফটো খবরের কাগজে বড় বড় হাইলাইট হয়ে যায়। দিয়ে ওখান থেকে তারা প্লাজা থিয়েটারে যাচ্ছে। এবার প্লাজা থিয়েটারে যাচ্ছে কার জাদু খেলা দেখতে, সেটা হচ্ছে আরগাসে। এবার আমরা একটু আরগাস সম্পর্কে বলি। এই আরগাস লোকটা 6.5 ফুটেরও বেশি লম্বা, তার নাকটা ছিল টিয়া পাখির মতো, তার হাতের নখগুলো ছিল বড়, এবং চোখটা যেটা ছিল, চোখের যে চশমা, সেইটা ছিল -20 পাওয়ারের। এটা কিন্তু মনে রাখতে হবে, তার চোখে যে লেন্স সেটা -20 পাওয়ারের ছিল। যেন মনে হচ্ছে যেন তার চোখটা যেন বাইরে বেরিয়ে আসবে চশমা দিয়ে তাকালে, এত মোটা কাজ, এইরকম ব্যাপার। তো এই আরগাসের শখ ছিল বিভিন্ন পাখি নিয়ে জাদু খেলা দেখা। তো এই আরগাসের জাদু খেলা দেখে প্লাজা থিয়েটারে কিন্তু দেখেছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। প্লাজা থিয়েটারে দেখার পরে শঙ্কু এবার হোটেলে চলে এসছে। শঙ্কুর হোটেলের রুম নাম্বার কত বললাম, 71, আর ওর বন্ধুর 107। ইতিমধ্যেই কিন্তু শঙ্কুর কাছে 2-4 জন সাংবাদিক এসেছিল, যারা ইন্টারভিউ নিয়ে গেছে। দিয়ে এমন সময় হোটেলের একটা রুম বয় এসে জানায় যে আপনার সঙ্গে একজন দেখা করতে চান, 5টা মিনিট সময় চাইছে। শঙ্কু তো ক্লান্ত, শঙ্কু বলে যে না, আমার দ্বারা এখন সম্ভব না, আমি খুব ক্লান্ত, পরে কথা হবে। তখনই সে জানায় যে আরগাস নামে একজন জাদুকর আপনার সঙ্গে দেখা করতে চান। তাহলে বুঝতেই পারছো, তখনই শঙ্কু বলে ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দিন। তাহলে এবার আমরা দেখবো শঙ্কু আর আরগাসের কথোপকথন। শঙ্কুর কাছে আরগাস কেন এসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ আরগাসের কিন্তু একটা শখ আছে। সেই শখটা কি? শখটা হচ্ছে এটাই যে সে তার বিভিন্ন পাখি নিয়ে গবেষণা করে, মানে পাখি নিয়ে জাদু খেলা দেখায়। তাই এই করভাসের ছবি খবরের কাগজে দেখেছে, তাই তার কোনো লোভ হয়েছে, সে কেনার উদ্দেশ্যে এটা এসেছিল। তো শঙ্কু আর আরগাসের কথোপকথন হচ্ছে, ভালো কথা। শঙ্কুর কাছে গিয়ে আরগাস জানায় যে কই তোমার পাখিটিকে একটু নিয়ে আসুন, আমি একটু দেখবো। শঙ্কু নিয়ে আসে এবং করভাস বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায়, এবং এটা দেখে আরগাস কিন্তু ম্যানিফিকো বলে চিৎকার করে উঠেছিল। এই যে ম্যানিফিকো মানে কি, ম্যানিফিকো মানে কি, চমকপ্রদ, চমৎকার। আমরা ওয়ান্ডারফুল বলি না, খুব সুন্দর, ওইটা কি এখানে বলা হচ্ছে। দিয়ে আমরা দেখলাম যে আরগাস তাকে বোঝানোর চেষ্টা করবে যে আরগাস আর করভাস, এই যে নামটা দেখো, আরগাস আর করভাস, এই নামটার মধ্যে মিল আছে না?
তো এখানে শঙ্কুকে বোঝানোর চেষ্টা করা হবে, তুমি কি বুঝতে পারছো না যে অলৌকিক ভাবে আমাদের নামের মিল আছে? উপরওয়ালাও হয়তো চায় যে করভাস আমার কাছেই থাকুক। তখন সে কি করে, তার আরগাস নামের ব্যাখ্যা করে। আরগাস আরগাস নামে একজন কীর্তিমান পুরুষ ছিল, সেটা গ্রিক উপকথায় পাওয়া যেত। কোথায় বললাম? গ্রিক উপকথা আরগাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছে। তুমি কি শুনোনি আরগাস নাম? তখনই তখনই কিন্তু কি হবে বলতো, শঙ্কু জানায় যে এই আরগাসের চোখ তুলে গ্রিক দেবী হেরা কি করেছিল, ময়ূরের লেজে বসিয়ে দিয়েছিল। এখানেই কিন্তু আমরা দেখলাম আরগাসের একটা দম্ভ তার কিন্তু চূর্ণ হলো। তো অবশেষে আরগাসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। আরগাস কত বড় লোক তার প্রমাণ দিচ্ছে। আরগাস বলছে আমার যে 50 কামরা বিশিষ্ট একটা রাজপ্রাসাদ রয়েছে। তাহলে কত বললাম? 50 কামরা বিশিষ্ট একটা রাজপ্রাসাদ রয়েছে। সেখানে আমার কি রয়েছে? 26 জন চাকর রয়েছে, আর 4টে ক্যাডিলাক গাড়ি। তাহলে এতগুলো জিনিস রয়েছে। তুমি যদি চাও, তোমাকে আমি এই করভাসের জন্য কি দিতে পারি? 10,000 এসকুডো, 10,000 এসকুডো দিতে পারি। এটা অনেকে বুঝতে পারছে না। 10,000 এসকুডো বলতে আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় 15,000, প্রায় 15,000 টাকা সে কিন্তু করভাসের বিনিময়ে দিতে চেয়েছিল। কিন্তু শঙ্কু তো এই প্রস্তাবে তো রাজি হবে না, আমরা এটা ভালোভাবেই জানি। তখন শঙ্কু তাকে অপমান করে চলে যেতে বলে যে আপনি 5 মিনিট সময় চেয়েছিলেন, আপনাকে 20 মিনিট দিয়েছি, এবার আপনি দয়া করে আসতে পারেন। এই বলে তাকে তাড়িয়ে দেয়। তখনই আমরা দেখলাম যে আরগাস তাকে স্প্যানিশ ভাষায় গুড নাইট বলে চলে যায়। পরের দিন তাহলে আরগাসের ব্যাকগ্রাউন্ড জানলাম। পরের দিন কিন্তু এই আরগাসই কিন্তু করভাসকে চুরি করবে। কিভাবে করছে দেখো। শঙ্কু আর শঙ্কুর বন্ধুরা যখন দুপুরবেলায় লাঞ্চ করতে গেছে, তখন রুমে রেখে গেছিল কাকে? করভাসকে। আর ঠিক সেই সুযোগে আরগাস কিন্তু আবার সেই হোটেলে আসে এবং রুম বয় যারা ছিল, যারা হোটেলে দেখাশোনা করে, তাদেরকে হেপনোটাইজ করে দিয়েছে। হেপনোটাইজ করে তাদের কাছ থেকে সুকৌশলে ঘরের ডুপ্লিকেট চাবি নিয়ে করভাসকে সেই ঘর থেকে বের করে চুরি করে পালিয়ে যায়। তাহলে এটা আমরা চুরির ঘটনাটা বুঝলাম। শঙ্কু যখন ফিরে আসে, তখন এসে দেখে যে করভাস নেই, ঘর খোলা। তখন সে কি করে, দৌড়ে গিয়ে হোটেলের রুম বয়দেরকে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে কি কেউ এসেছিল, আমার ঘর খোলা কেন? তখন তারা জানায় যে আরগাস নামে সেই জাদুকর এসেছিল। তখন শঙ্কুর কিন্তু আর বুঝতে বাকি থাকলো না যে আরগাস করভাসকে চুরি করেছে। দিয়ে তারা কি করলো, থানায় ডায়েরি করলো। দুজন পুলিশ, শঙ্কু এবং শঙ্কুর বন্ধু, রাস্তায় ফলো করতে করতে যেতে লেগেছে। তো রাস্তায় ফলো করতে করতে যাবে, তো দুজন পুলিশ ছিল, তার মধ্যে ছোকরা পুলিশ যেটা ছিল, ছোকরা, সেই পুলিশটার নাম হচ্ছে কারেরাস। আর এখানে আরেকটা কথা বলে দিই যে শঙ্কু যে হোটেলে উঠেছিল সেই হোটেলটার নাম হচ্ছে এক্সেলসিয়র। এইটা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? এক্সেলসিয়র। তো এই পুলিশ এরা সবাই মিলে ফলো করছে। এটা ধরো না হাইওয়ে রাস্তা, এটা হাইওয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবো তো, অত 4টে ক্যাডিলাক গাড়ি ছিল। এই রূপলি গাড়ি, এর আরগাসের বাধ্য আরে একজন ছিল গলদাগামেস, এরও কিন্তু রূপলি ক্যাডিলাক গাড়ি ছিল। তো এবার ভাবো, আমি এখন যদি রাস্তার ধারে যাই এবং গিয়ে যদি বলি আচ্ছা এখান থেকে একটু কাউকে বাইক যেতে দেখেছেন, তখন সে লোকটা কি বলবে? কারণ এখানে তো মিনিটে মিনিটে বাইক যাচ্ছে, একটা না 10টা করে বাইক যাচ্ছে। তাহলে এখানে কিন্তু সেখানে সঠিক উত্তর বলতে হয়। কিন্তু যে সময় এটা হয়েছিল সেই সময় হয়তো একটা জেলাতে হয়তো একটাই গাড়ি ছিল, একটা দেশে হয়তো 2-3টে গাড়ি ছিল। তাহলে সেই সময় কিন্তু কাউকে জিজ্ঞাসা যদি করা যায় যে এই রাস্তা দিয়ে আপনি কোনো গাড়ি যেতে দেখেছেন, তখন লোকজন তো বলবে যে হ্যাঁ দেখেছি। এইভাবে তারা ফলো করতে করতে যায়। কিন্তু আমরা জানি যে করভাস অত্যন্ত চালাক ছিল। সে খাঁচায় যেমন ঢুকতে পারতো, বেরোতে পারতো, সবই পারতো। তো আরগাসের পাশে করভাসকে রাখা হয়েছে আর কি। তো করভাস কি করেছে, চুপি চুপি খাঁচার গেট খুলে দিয়েছে। গেট খুলে সে কি করেছে, আরগাসের এই যে চশমা -20 মানে চশমা ছাড়া সে দেখতে পাবে না এরকম ব্যাপার, সেই চশমাটাকে নিয়ে উড়ে যায়। আর তখনই আরগাস ডিসব্যালেন্স মানে হারিয়ে ফেলে। তখনই সে গিয়ে একটা গাছে গিয়ে ধাক্কা মারে। আর গাছে গিয়ে ধাক্কা মারার পরে আমরা দেখলাম যে আরগাস অনেকটা আহত হয়
তখন আমরা এদিকেও দেখতে পাচ্ছি যে শঙ্কুরা পিছন পিছন ছুটে চলে আসছে, লোককে জিজ্ঞাসা করতে করতে কোন দিক গেছে। দিয়ে তারপরে আমরা দেখি যে করভাস এতটাই চালাক যে চশমাটা নিয়ে কোথায় উড়ে গেছিল, আকাশে না, চশমাটা নিয়ে গাছের যে মগ ডাল অর্থাৎ একদম গাছের শেষ প্রান্তে উঠে বসে আছে। সেই গাছটার নাম হচ্ছে অ্যাকেসিয়া। সেই গাছটার নাম কি বললাম? অ্যাকেসিয়া। এই গাছের মগডালে উঠে বসে আছে। আর ইতিমধ্যেই শঙ্করাও চলে আসে। তখন আমরা দেখতে পাই যে আরগাস কিছুই দেখতে পায় না, শুধু এমনি সে পিস্তল দিয়ে গুলি করতে থাকে, কিন্তু ও তো চোখে দেখতে পাচ্ছে না। ধরে না তোমার পিছনে সব দাঁড়িয়ে আছে আর তুমি সামনে ফায়ার করছো, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? তো এখানে ঠিক সেটাই হয়েছিল। তো এইভাবেই করভাস তার বুদ্ধিমত্তার দ্বারা আরগাসকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের মূলত গল্প আকারে বিষয়টা আমরা বুঝলাম। তো বুঝতে পেরেছে প্রত্যেকে? আচ্ছা বেশ, কেমন লাগলো আজকের এই আলোচনা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।